সময়টা তখন 1990 সাল। দক্ষিণ তামিলনাড়ুর রামনাথপুর জেলার একটি গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। সে সময় বেঁচে থাকার জন্য মানুষ চুরিকেই পেশা হিসেবে বেছে নেয়। দেখা যায় গভীর রাতে দুই চোর এক বড়লোক বাড়ির তালা ভাঙছে। ওই দুজনের মধ্যে একজন এই গল্পের নায়ক কারাসিঙ্গাম, যে চরিত্রে অভিনয় করেছেন ধনুষ। সঙ্গে আছে তার ভাই মুরুষ। বাড়ির সদস্যরা সেদিন বাড়িতে ছিল না। দুজনে মিলে তালা ভেঙে ভেতরে ঢুকে গয়না আর টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই কেউ একজন প্রধান দরজায় কড়া নাড়ে। মনে হয় বাড়ির লোকেরা ফিরে এসেছে। তারা বুঝতে পারে যে ভেতরে চোর ঢুকেছে, তাই তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে কারা আর তার ভাই চেষ্টা করে যেভাবেই হোক চুরি করা জিনিস নিয়ে পালাতে হবে। কারা ছোট ভাই মুরুষ ভয় পেতে থাকে। তখন উপরের একটা ছোট ফাঁকা জায়গা দেখে কারা আগে মুরুষকে সেখান দিয়ে বের করে দেয়। ভাইকে তুলে দিয়ে সে নিজে ওঠার জন্য হাত বাড়ায়। তখন কারা দেখতে পায় মুরুষ তাকে ফেলে রেখেই পালিয়ে গেছে, যার ফলে কারা একাই সেই বাড়ির ভেতরে আটকে পড়ে। এদিকে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সাথে তারা অনেক লোক নিয়ে এসেছে। আর কোনো উপায় না দেখে কারা ভাবে লড়াই করে এখান থেকে বের হতে হবে। কিন্তু পেছনের দিকে গিয়ে দেখে পুরো গ্রাম জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে কারা সেখানেই ধরা পড়ে। একটা লোকাল পুলিশ স্টেশনে কারাকে আচ্ছা মতো মারধর করে উল্টো ঝুলিয়ে রেখেছে। তখন এক মহিলা এসে পুলিশকে অনুরোধ করতে থাকে, স্যার দয়া করে ওকে ছেড়ে দিন, ও কোনো ভুল করেনি। এই মেয়েটি কারার স্ত্রী সেলভি দৌড়ে গিয়ে কালাকে বলে, সবাইকে বলে দিন যে আপনি চুরি করেননি। কিন্তু তখন কারা জানায়, হ্যাঁ আমিই চুরি করেছি, আমাকে মাফ করে দাও। এভাবে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। এই জায়গাতেই প্রথমবার সেলভি জানতে পারে যে কারা আসলে একজন চোর। কারা তাকে বলে, তুমি এখানে থেকো না, দয়া করে বাড়ি চলে যাও, আমি যেভাবেই হোক ফিরে আসব। এভাবে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর অন্য এক দৃশ্যে দেখা যায় পাশের গ্রামের পুলিশ স্টেশনে সুরাজ নামে একজন ডিএসপি আছে। আর কিছুদিন পরেই সে অবসর নেবে। জীবনে সে কোনো বড় কেস ধরতে পারেনি, তাই কোনো সুনামও পায়নি। এই হতাশার মধ্যে খবর আসে পাশের গ্রামে একটি চুরি হয়েছে এবং চোরকে হাতে নাতে ধরাও হয়েছে। সুরাজ ভাবে এই সুযোগটা কাজে লাগিয়ে অবসরের আগে নিজের নামটা একটু পরিচিতি করা যাক। তাই পরিকল্পনা করে এই ঘটনাকে নিজের কৃতিত্ব হিসেবে দেখাবে। তিনি কমিশনারকে বিষয়টা জানালে কমিশনারও রাজি হয়ে যায়। পরে ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে এমনভাবে প্রেস মিট করো যেন মনে হয় তুমিই চোরটিকে ধরেছো, তাহলে অবসরের আগে তোমার একটা সুনাম হয়ে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় কারাকে যে থানায় ধরে রাখা হয়েছে, ডিএসপি সুরাজও সেখানে পৌঁছে যায়। কনস্টেবলকে জিজ্ঞাসা করে, ওকে কোথায় রাখা হয়েছে? তখন স্টেশনের পুলিশরা বলে ওকে লকআপে রাখা হয়েছে। সুরাজ গিয়ে কারাকে দেখে পরিকল্পনা সাজাতে থাকে। আগামীকাল প্রেস মিটে ওকে এমনভাবে দেখাতে হবে যেন আমি ওকে ধরেছি, তাতে আমার নাম আসবে। আসলে কারা 50 পাউন্ড সোনা চুরি করেছিল, কিন্তু সুরাজ থানার পুলিশদের শিখিয়ে দেয় ওকে আমরা 100 পাউন্ড সোনা নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরেছি। শুধু গল্প বানিয়েই থেমে যান না তিনি, আর কারাকে এও বলেন পরের দিন তার কথা মতো সমস্ত কিছু তখনই কারা দাঁড়িয়ে যায়। সুরাজ ঘুরে দাঁড়াতে তার পেটে মারতেই সুরাজ অচেতন হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে সে স্টেশন থেকে পালিয়ে যায়। এই ঘটনার ঠিক 6 মাস পরে কারা একটি হোটেলে তার বউকে নিয়ে খুব কষ্টে কাজ করছে। একদিন কাজ করতে করতে কারা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আমি যে একজন চোর এটা জানার পরেও তুমি কেন আমার সঙ্গে এলে? তুমি তো আমাকে ছেড়ে চলে যেতে পারতে। তখন তার স্ত্রী বলে, তোমাকে ছেড়ে আমার জীবনে আর কি আছে? তুমি এখন সঠিক পথে চলেছ, এটাই যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো তারা সকাল থেকে রাত পর্যন্ত হোটেলে কাজ করলেও মজুরি ঠিকঠাক পায় না। আর বেতন বাড়ানোর কথা বললে মালিক বলে, এই তো 6 মাস হয়েছে, 1 বছর কাজ করো, তারপর বাড়াবো। কারা কি করবে বুঝতে পারে না। বাড়ি ফিরলেও অবস্থা খারাপ। ঝড় বৃষ্টিতে তাদের থাকার ঘর পর্যন্ত ভিজে যায়, চারিদিকে পানি পড়ে। এভাবেই কারার জীবন এক চরম দারিদ্র্যের মধ্য দিয়ে কাটাতে থাকে। দুজন মিলে চিন্তা করে যেভাবেই হোক আমাদের এই সব কিছু ঠিক করতে হবে। এভাবে যদি আমরা দুজনের সব পরিশ্রম শুধু ওই হোটেল মালিকের জন্যই দিই, তাহলে কোনোদিন এগোতে পারবো না।
তার থেকে নিজে একটা হোটেল শুরু করি। আইডিয়াটাও ভালো লেগে যায়, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। পরের দিনেই তারা দুজন পাশের একটা ব্যাংক লোন চাইতে যায়। ব্যাংক ম্যানেজার বলে, তোমাকে ভরসা করে আমরা কিভাবে লোন দেব? কোনো সিকিউরিটি ছাড়া সম্ভব নয়। এভাবে তারা লোন দিতে অস্বীকার করে। তখন কারা বলে, আমার গ্রামে 8 একর জমি আছে, সেই জমির কাগজ এনে দিলে কি লোন দেবেন? তখন ম্যানেজার জানায়, অবশ্যই। তখন কারা তার স্ত্রীকে নিয়ে তার জন্মভূমি রামনাথপুরমে আসে। সেখানে সে তার স্ত্রীকে একটি লজে থাকতে বলে এবং বলে, আমি বাবার সাথে কথা বলে জমির কাগজ নিয়ে আসছি। তারপর সে গ্রামে ঢোকে। গ্রামে ঢুকতেই তার মামা করুণাস তাকে দেখে। কারা ভাবছিল মামা তাকে আদর করে কাছে রাখবেন, কিন্তু উল্টো তিনি তাকে চড় মেরে বলেন, ছোটবেলায় তোর বাবা যে টাকা জমিয়ে সব টাকা চুরি করে পালিয়ে গিয়েছিলি, আর এখন নতুন ধান্দা করতে আসছিস। এসব শুনে কারা গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই একটা বাস এসে থামে, আর সেখান থেকে একটা বয়স্ক লোক নেমে আসে। তিনি আর কেউ নন, কারার বাবা KS রবিকুমার। বহু বছর পর ছেলেকে দেখে পুরনো সব কথা ভুলে গিয়ে তাকে জড়িয়ে ধরেন আর বলেন, কত জায়গায় তোকে খুঁজেছি, এত বছর পর তুই ফিরে এলি, চল তোর মা তোকে দেখে খুব খুশি হবে। বাড়িতে গিয়ে মাও তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এত বছর পর হারানো ছেলে ফিরে এসেছে, এই আনন্দে বাবা মা খুব খুশি। কিন্তু কারা এখানে তাদের বলেনি যে সে আসলে জমির কাগজের জন্য এখানে এসেছে। এরপর কারার বাবা তাকে তাদের জমি দেখাতে নিয়ে যান। পুরো জমিটা শুকিয়ে অনুর্বর হয়ে গেছে। দূরে একটা পুরনো ট্রাক্টর পড়ে আছে। কারা জিজ্ঞাসা করে, ওটা কার ট্রাক্টর? তখন বাবা বলেন, আমাদেরই। ব্যাংকের লোন শোধ না করায় তারা এসে নিয়ে গেছে। আমাদের জমিতেও তেমন কোনো ফসল হয় না, জমির কাগজও ব্যাংকের কাছেই আছে। এই দুর্ভিক্ষে সুদের উপর সুদ দিয়ে কেউ ঠিকমতো বাঁচতে পারছে না। কথাটা শুনে কারা চমকে যায়। জমির কাগজ ব্যাংকে আছে, তবুও সে পাশের গ্রামে গিয়ে চেষ্টা করে দেখে জমিটা বিক্রি করা যায় কিনা। তখন একজন বাইরের লোক বলে, অবশ্যই বিক্রি করা যাবে, জমির উত্তরাধিকারী তো আপনি, বিক্রি করে দেনা শোধ করতে পারবেন। মোট 8 একর হলে প্রায় 10 লাখ টাকা পেতে পারেন। এই কথা শুনে কারা সরাসরি বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি জমিটা বিক্রি করে দেই, ব্যাংকের ঋণ শোধ করে ফেলি। আমরাও 2 লাখ টাকা দরকার হলে সে কারণে আমি এখানে এসেছি। কথাটা শুনে বাবা ভেঙে পড়েন। ভেবেছিলেন সে হয়তো ভালো হয়ে ফিরে এসেছে। তখন তার বাবা তাকে বলে, আমি এই জমি বিক্রি করতে দেব না, এখানে আমার দাদা পরদাদা সবার কবর রয়েছে, আমাকেও একদিন এখানে কবর দেওয়া হবে। বাবার কথা শুনে কারা রেগে গিয়ে আবেগে ভরে অনেক কথা বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর তাদের বাড়িতে একটি চিঠি আসে ব্যাংক থেকে। সেখানে লেখা, আপনারা ঋণ শোধ করতে না পারার কারণে আগামী 1 মাসের মধ্যে আপনার জমি বাজেয়াপ্ত করা হবে। নোটিশ দেখে কারার বাবা ভেঙে পড়ে। এই চিঠি দেখে তখন সে বাবার কাছে গিয়ে বলে, আমি বলেছিলাম জমিটা বিক্রি করতে, এখন দেখুন আপনারও থাকবে না, আমারও থাকবে না। এখন খুশি? এরপর সে রাগে দুঃখে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার স্ত্রী বলে, এত কিছু হওয়ার পরেও আপনার বাবা আপনাকে কিছু বলেননি, আপনার বাবা মা খুব ভালো মানুষ, এই সময় আমাদের তাদের পাশে থাকা উচিত। একদিকে তারা কাঁদতে থাকে যে মানুষটা একসময় হিংস্রের মতো ছিল, আজ সে ঋণের চাপে পড়ে ভেঙে পড়েছে। শেষে কারা সিদ্ধান্ত নেয়, যাই হোক বাবার কাছে গিয়ে ক্ষমা চাবে এবং সব সমস্যা সমাধান করবে। এবং ওখানেও পৌঁছে যায়। পৌঁছানোর পর কারা প্রথমে ভাবে তার মাকে যে, মা আমি এই মেয়েকে বিয়ে করেছি, এভাবে সে তার স্ত্রীকে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে মা প্রথমে একটু অবাক হলেও তারপর ঠিক আছে বলে ভেতরে যায়। কারা তার স্ত্রীকে নিয়ে বাবার ঘরে ঢোকে। ভেতরে গিয়ে দেখে বাবা শুয়ে আছেন। কারা গিয়ে তাকে ডাক দিলে বুঝতে পারে তার বাবা ঘুমের মধ্যেই আসলে মারা গেছেন। একদিকে জমি হাতছাড়া হওয়ার উপক্রম, ব্যাংক থেকে সেটা বাজেয়াপ্ত করতে যাচ্ছে, আর ছেলেও পাশে নেই, সে শুধু টাকা আর জমির জন্য এসেছে। এই দুঃখে বাবার শেষমেশ মারাই যায়। অবশেষে বাবার ইচ্ছে মতো তাকে নিজেদের জমিতে তার দাদা পরদাদার পাশেই কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
কিন্তু তখনই ব্যাংকের লোকজন এসে সেখানে বাধা দেয়। যেহেতু তারা লোন শোধ করেনি, তাই এই জমি ব্যাংকের কাছে। তাই পুলিশ নিয়ে এসে ঝামেলা শুরু করে এবং কবর দিতে দেয় না। অন্য কোনো উপায় না দেখে তারা মৃতদেহ আবার বাড়িতে ফিরে নিয়ে আসে। পরের দিন কারা এই বিষয়ে কথা বলতে তার মামার কাছে যায়। মামা ওই ব্যাংকের শাখার ম্যানেজার, একজন অত্যন্ত লোভী মানুষ। তিনি লোকজনকে ঋণের ফাঁদে ফেলে সুদের নামে তার কাছ থেকে টাকা আদায় করেন। এই কারণেই সে মূলত তাকে সহ্য করতে পারে না। গ্রামের অনেক মানুষ ট্রাক্টর কেনার জন্য ঋণ নিয়ে এখন জমির কাগজ ব্যাংকে বন্ধক রেখেছে, আর তার কারণেই কারার বাবা থেকে শুরু করে গ্রামের সকল মানুষই এখন ঋণের বোঝায় চেপে আছে। কারা তার মামাকে অনুরোধ করে বাবার দাফনের অনুমতি দিন, কিন্তু সে রেগে গিয়ে ঋণ শোধ না করার কারণে আবার উল্টো তাকে কথা বলে সেখান থেকে বের করে দেয়। এদিকে মুভির শুরুতে চুরি করার সময় কারার ভাই যে পালিয়ে গিয়েছিল, সে তার সঙ্গে দেখা করে। দাদা, আমাকে মাফ করে দাও, এভাবে ক্ষমা চেয়ে কারার সাথে সে যোগ দেয় এবং পরিকল্পনা করে ব্যাংকের ঋণ দিয়ে তাদের জমির কাগজগুলো দখল করে রেখেছে সেই ব্যাংক থেকেই তারা টাকা লুট করবে। প্রথমে তারা মুরকেশকে দিয়ে পাশের একটি সরকারি হাসপাতালে তার বাবার মৃতদেহটি আইস বক্সে রাখার ব্যবস্থা করে। হাসপাতাল থেকে বলা হয় সেখানে তারা 1 সপ্তাহ রাখবে, তারপর সেটিকে দাহ করে দেবে। অর্থাৎ তাদের হাতে আছে মাত্র 8 দিন। এরপর কারা ও তার স্ত্রীকে বুঝিয়ে বাবার মৃতদেহ অনাথ হিসেবে দেখিয়ে হাসপাতালের মর্গে রেখে আসে। এরপর ব্যাংক ডাকাতির পরিকল্পনা শুরু হয়। প্রথমে কারা একজন ধনী লোকের মতো সেজে 10 লাখ টাকা জমা দেওয়ার কথা বলে ব্যাংকে যায়। ব্যাংকের অবস্থা বুঝে নেয়। ম্যানেজারের সাথে কথা বলার সময় কারা জিজ্ঞেস করে, এত টাকা কি এখানে নিরাপদ? রাতে কোনো সিকিউরিটি নেই? তখন ম্যানেজার বলে, স্যার, এখানে আপনার টাকা একদম নিরাপদ। এখানে একটা বাটন আছে, ওটা চাপলেই সরাসরি পুলিশ স্টেশনে অ্যালার্ট চলে যাবে। 5 মিনিটের মধ্যেই পুলিশ এসে যাবে, তাই আপনার টাকা এখানে নিরাপদ থাকবে। তথ্যগুলি জানার পর কারা পরিকল্পনা করে সেদিন রাতেই সেই অ্যালার্ট সিস্টেমের তারটি কেটে দেবে, যাতে পুলিশের পর্যন্ত খবর না যায়। এবং কথা মতো সে একটি বাড়ির তালা ভেঙে ঠিক সেই একইভাবে ব্যাংকের তালা ভেঙে করুণাসকে নিয়ে ভেতরে ঢুকে তারা সব টেবিল ডেস্ক খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। তারপরে বোঝা যায় সব টাকা সংগ্রহ করে ব্যাংকের ভেতরে থাকা ওই বড় ওল্টে রাখা হয়েছে, আর সেটা ভীষণ শক্ত, ভাঙা প্রায় অসম্ভব। তালা ভাঙার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করলে তারা দেখছে শব্দ বাইরে চলে যাচ্ছে। এ কারণেই আবার তারা পরের দিন আসার সিদ্ধান্ত নেয়। পরের দিন কারা বুঝতে পারে সারা দিনের এই লেনদেনের টাকা সব ওই ওয়াল্টে আছে, যেটা ভাঙা অসম্ভব। তাই তারা ঠিক করে অন্য কোনো উপায় না থাকায় দিনের বেলাতেই ডাকাতি করতে হবে। দিনের বেলায় ডাকাতি করা খুবই ঝুঁকিপূর্ণ, তাই নিরাপত্তার জন্য তারা পাশের গ্রামের এক ব্যক্তির কাছে যায়, যিনি অস্ত্র বানান। তার থেকে তারা 2টি দেশি বন্দুক আর কিছু বোমা নেয়। পরিকল্পনা করে দিনের বেলায় ব্যাংক লুট করবে। ওই সময় 90-এর দশকের কুয়োতে বড় ধরনের তেল ক্ষেত্রে আগুন লাগার ঘটনা ঘটে, যার প্রভাবে পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে ওঠে। এর প্রভাব রামনাথপুরমেও পড়ে। মানুষ ভিড় করতে থাকে। গ্রামে সাধারণত একটা দোকানেই টিভি থাকে, আর সেখানে দূরদর্শনের খবর দেখতে সবাই জড়ো হয়। এই সুযোগটাই কাজে লাগার সিদ্ধান্ত নেয় তারা। তখন মুখে কাপড় বেঁধে হাতে দেশি বন্দুক নিয়ে তারা ব্যাংকে ঢুকে পড়বে। ভেতরে ঢুকে সে বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে একটা রুমে আটকে রাখবে, তারপর টাকা নিয়ে পালানোর চেষ্টা করবে। ঠিক তখনই হঠাৎ একজন পুলিশ অফিসার ব্যাংকে টাকা রাখতে আসে। তাকে দেখে কারা দ্রুত নিজের চেহারা বদলে ফেলে এবং ব্যাংক ম্যানেজারের মতো শান্তভাবে বলে সেও এখানে টাকা জমা দিতে আসা একজন গ্রাহক। ব্যাংক তখন একদম ফাঁকা, কারণ নায়ক আগেই সব স্টাফদের একটা রুমে বন্ধ করে রেখেছে। এখন যে পুলিশ অফিসার ভেতরে ঢুকছে, সে সন্দেহ চোখে কারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যাংকের অন্য স্টাফরা কোথায়? কাউকে তো দেখা যাচ্ছে না। কারা বলে সবাই তখন ম্যানেজারের মেয়ের বিয়েতে গেছে। আবার পুলিশ জিজ্ঞেস করে, সিকিউরিটি কোথায়?
সে পাশের দোকানে চা খেতে গেছে। তাই অফিসার সব ফর্মালিটি পূরণ করে দেয়। আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। তখন ব্যাংক স্টাফের মতো নিখুঁতভাবে অভিনয় করে সে বলে, হ্যাঁ অবশ্যই স্যার, এখানে আপনার টাকাটি পুরোপুরিভাবেই সেফ থাকবে। তখন পুলিশ জিজ্ঞাসা করে, পাশের থেকে কি শব্দ আসছে? তখন সে গ্রাহকের মতো অভিনয় করে মাথায় হাত দিয়ে বলে, আমি স্যার ভুল করে দরজায় ধাক্কা লেগেছে। এভাবে পুলিশের সন্দেহ এড়াতে সক্ষম হয়। পুলিশ চলে যাওয়ার পর তারা টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা শুধু 3 লাখ টাকা নিয়ে এসেছিল, এর বেশি নয়। এরপরেই ব্যাংক ডাকাতির খবর পৌঁছে যায় ডিএসপি সুরাজের কাছে, যিনি আগে একবার কারাকে ধরে নিজের সুনাম করতে চেয়েছিলেন। তিনি শুনে বুঝতে পারেন জমিদারের বাড়ির তালা ভাঙা আর এই ব্যাংকের তালা ভাঙার ধরন একই রকম। মানে একই চোর পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য এবং চোরকে সেইভাবে ধরার জন্য তিনি নেমে পড়েন। এখানেই গল্পের ইন্টারভেল অর্থাৎ বিরতি শুরু হয়। বিরতির পর শুরু হয় টুইস্ট। ইন্টারভেলের পর দেখা যায় সুরাজ এই কেসটা নিজের হাতে নেয়। সে নিশ্চিত হয় এই ব্যাংক টাকা দিয়ে আর আগের জমিদারের বাড়ির ডাকাতি ঠিক একই। এইবার সে ঠিক করে যেভাবেই হোক এই চোরকে ধরবে। প্রথমে সুরাজ ব্যাংকে এসে তদন্ত করে ব্যাংক থেকে আসলে কত টাকা লুট হয়েছে। তখন তারা জানায় প্রায় 5 লাখ টাকা, কিন্তু তারা নিয়েছিল মাত্র 3 লাখ। তাহলে বাকি 2 লাখ টাকা কে নিল? এখানেই গল্পের একটি টুইস্ট। ব্যাংকের হেড ম্যানেজার জয়রাম এই চুরির সুযোগ নিয়ে লকার থেকে আরো 2 লাখ টাকা সরিয়ে নেয়। এদিকে সুরাজ এসে জয়রামের কাছে বলে, ব্যাংকে এত টাকা থাকা সত্ত্বেও চোর মাত্র 5 লাখ টাকা নিয়েছে, তার মানে চোরের এই টাকাটাই দরকার ছিল। আপনি আমাকে টাকার নম্বরগুলো দিয়ে দিন। এভাবে পুলিশ অফিসার সব টাকার সিরিয়াল নম্বর নিয়ে নেয়। অন্যদিকে নায়ক তার মামাকে ওই একই ব্যাংকে যায় ঋণ শোধ করার জন্য এবং জমির কাগজ ফেরত নেওয়ার জন্য। তবে ব্যাংক অফিসার সেই টাকার সিরিয়াল নম্বর চেক করতে থাকে। এখানেই আর একটা টুইস্ট, কারা যে টাকাগুলি নিয়েছে সবই ছিল পুরনো নোট। সে এটা কিভাবে করলো, এটাই মাস্টার প্ল্যান। সে জানতো সিরিয়াল নাম্বার দিয়ে তাকে ধরা হবে, তাই ব্যাংক থেকে টাকা লুট করার পর সেদিন রাতেই সে একটি কাপড়ের দোকানে চুরি করে সে দোকানের সব টাকা নিয়ে এসে ব্যাংকে নেওয়া নতুন নোটগুলোর মধ্যে পাল্টে ফেলে। এদিকে সুরাজ সেই কাপড়ের দোকানে চুরির ঘটনাও তদন্ত করেছে। সে জানতে পারে এই চুরিও একই লোক করেছে। এরপর সুরাজ জয়রামের কাছ থেকে সেই সব গ্রাহকদের তথ্য নেয় যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করতে পারেনি। এদিকে সুরাজ এসব তথ্য জানার পর চোরকে খুঁজতে থাকে, আর অন্যদিকে নায়ক ব্যাংকে এসে তার টাকাগুলো জমা দেয়। সমস্যা নেই, আগে তাকে বাড়িতে নিয়ে আয়। এরপর কারা মর্গে যাওয়ার আগে আহত মুরুগেশকে দেখতে চিকিৎসকের বাড়িতে যায়। ওই চিকিৎসক আসলে অন্য কেউ নন। আগে নায়ককে দেশি বন্দুক আর অস্ত্র বানিয়ে দিয়েছিলেন যে বৃদ্ধ, সেই একই ব্যক্তি। তিনি এখন বড় বড় ছুরি বানান। ওই এলাকায় এখন একটা সিনেমার শুটিং চলছে, আর সেই শুটিংয়ের জন্য একটা বড় ছুরি বানানো হয়েছে। লোকটা কারাকে বলে এই ছুরিটা শুটিং স্পটে দিয়ে আয়। তখন কারা ছুরি নিয়ে শুটিং স্পটে যায়। সেখানে গিয়ে দেখা যায় এটা আসলে কামাল হাসান ও শিবাজি গণেশ অভিনীত বিখ্যাত একটা সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। সেখানে কামাল হাসান যে বড় ছুরি ব্যবহার করেন সেটাই এখন তৈরি করা হয়েছে। ঠিক সেই সময় প্রোডাকশনের জন্য হঠাৎ 5 লাখ টাকা ক্যাশ দরকার পড়ে। ব্যাংক থেকে টাকা আনার ব্যবস্থা করা হয়। এই খবর কারার কানে আসে। তখন কারা একটা পরিকল্পনা করে। ছুরি ডেলিভারি দিয়ে সে শুটিং স্পটে আসা ক্যাশ ভ্যান থেকে 1 লাখ টাকা চুরি করবে। পরিকল্পনা অনুযায়ী সে শুটিং প্রোডাকশনের টাকা আনা ভ্যানকে রাস্তায় আটকায়, বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং বক্স থেকে নিজের প্রয়োজনের 1 লাখ টাকা নিয়ে গাড়ি সহ পালিয়ে যায়। কিন্তু পালাতে গিয়ে তার গাড়ি খারাপ হয়ে যায়। পুরনো গাড়ির রেডিয়েটরে পানি দরকার হয়, তাই সে পাশের এক বৃদ্ধ কৃষকের বাড়িতে পানি চাইতে যায়। এই বৃদ্ধ কৃষক আসলে নায়কের বাবার ঘনিষ্ঠ বন্ধু। তার জীবনও নায়কের বাবার মতোই। ঋণের চাপে পুরো গ্রাম বিপর্যস্ত। জমি জমা ব্যাংকের কাছে বন্ধক পড়ে আছে। এই দৃশ্য দেখে কারা খুব কষ্ট পায়। সে ভাবে তার বাবা বেঁচে থাকলে এই গ্রামের মানুষের জন্য কিছু করতেন। সে বুঝতে পারে শুধু নিজের জমি বাঁচানোর জন্য সে ব্যাংক ডাকাতি করেছিল, কিন্তু এখন পুরো গ্রামের মানুষ ঋণের জালে ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থায় সে সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি বদলাতে হবে। একদিকে সুরাজ তাকে ধরার জন্য পিছু নিয়েছে, আর অন্যদিকে নায়ক একের পর এক ব্যাংকের শাখায় ডাকাতি করতে করতে টাকা সংগ্রহ করছে।
পুলিশ সহজেই তার প্যাটার্ন বুঝতে পারে। এবার সে সিদ্ধান্ত নেয়, এবার সে কামুথি ব্যাংকের ব্রাঞ্চে আক্রমণ করবে। এদিকে ডিএসপি সুরাজও বিশাল ফোর্স নিয়ে সেখানে যায়, এমনকি ব্যাংক ম্যানেজার জয়রামকেও সঙ্গে নেয়। কিন্তু জয়রাম আসলে আগেই অন্য একটা গ্যাংয়ের সাথে মিলে নায়কের নামে ডাকাতি করাচ্ছিল। সেই গ্যাংই এখন কামুথি ব্রাঞ্চে ডাকাতি করার পরিকল্পনা করেছে। এদিকে সুরাজ ও জয়রাম ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গেই আসল ঘটনা ঘটে যায়। জয়রামের লোকেরা পুলিশদের সামনে বলে দেয় যে এই ডাকাতির পেছনে আসলে জয়রামই আছে। এতে সুরাজ বুঝে যায় যে জয়রামই মূল অপরাধী। সে জয়রামকে ধরার জন্য ধাওয়া করে। ভয়ে জয়রাম ব্যাংক থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রাস্তা দিয়ে আসা একটি ট্র্যাক্টরের সাথে ধাক্কা লেগে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সে অনুরোধ করে, স্যার, আমাকে বাঁচান, আমি আপনাদের সাহায্য করব, চুরি করা টাকার ভাগও দেব। সুরাজ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে জয়রাম সব সত্যি ঘটনা বলে দেয়। এরপর সুরাজ বলে, তুই আমার সঙ্গে থেকেও আমাকে ধোঁকা দিয়েছিস, তোর আর বাঁচার দরকার নেই। জয়রামকে শেষ করে সুরাজ কারাকে জড়তে বের হয়। কিন্তু হঠাৎ করেই ডিপার্টমেন্ট থেকে জরুরি খবর আসে, একটি নির্দিষ্ট ব্যাংকে প্রচুর মানুষ জড়ো হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। সেখানে গিয়ে দেখা যায় কারা যে সব ব্যাংক থেকে টাকা চুরি করেছিল সেই টাকা সে গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিয়েছে। গ্রামের মানুষজন এখন তাদের জমির দলিল উদ্ধার করতে ব্যাংকে এসেছে। সুরাজ চিৎকার করে বলে, এগুলো চুরি করা টাকা। কিন্তু মানুষজন বলে, এটা আমাদেরই টাকা, এই টাকা দিয়েই আমরা আমাদের জমি উদ্ধার করব। পুলিশের কিছুই করার থাকে না। শেষে কারা সব ব্যাংক থেকে নেওয়া টাকা গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেয় এবং নিজের ও গ্রামের মানুষের জমির দলিল উদ্ধার করে। গ্রামের সবাই মিলে তার বাবার ইচ্ছা অনুযায়ী সেই জমিতেই শেষকৃত্য সম্পন্ন করে। কিন্তু সুরাজ কারাকে বলে, তুই একজন চোর, তোকে ছাড়া হবে না। তখন কারা সামনে এসে বলে, কে চোর? ব্যাংক ঋণের নামে তোমরা আমার বাবাসহ পুরো গ্রামের মানুষকে ঠকিয়েছ, তাদের জমি কেড়ে নিয়েছ। আমি যা করেছি সেটাই ন্যায়। কথা শুনে সুরাজ কিছুটা চুপ হয়ে যায়। সে স্বীকার করে যে শুরুতে সে কারাকে ধরতে চেয়েছিল, কিন্তু পরে বুঝেছে কারা গ্রামের জন্য ভালো কাজই করেছে। তারপরও সে বলে, তবুও তুই একজন চোরই, তোকে আমি অ্যারেস্ট করেই নিয়ে যাব। এমন কথা বলে পুলিশ অফিসার সুরাজ কারাকে হাতকড়া পরানোর চেষ্টা করে। তার আগে সে একটা কথা চিন্তা করে। সে মনে মনে বলে, এখন যদি আমি তোকে ধরে নিয়ে যাই, তুই 7 বছরের সাজা পাবি। জেল থেকে বেরোলে এই গ্রাম তোকে নায়ক বানাবে, আর শেষ পর্যন্ত আমাকেই ভিলেন বানাবে। আমার দরকার আমার গল্পে আমি নিজেই হিরো হব। এরপর সে সিদ্ধান্ত নেয় পুরো ডাকাতির দায় ব্যাংক ম্যানেজার জয়রামের উপর চাপিয়ে কেস ক্লোজ করে দেবে। এতে এই কেসে আসল হিরো হিসেবে সে নিজেই থাকবে। সে সুরাজকে বলে, এই চুরির কেসে তোর আর কিছু করার নেই, তুই বেঁচে গেলি। কিন্তু একটা কথা মনে রাখবি, এরপর যদি তুই আবার কোনো চুরির কাজে জড়াস, আমি ছেড়ে দেব না। সুরাজ বলে, আমি কোথাও যাব না স্যার, এটাই আমার দেশ, এখানেই আমার বাকি জীবন কাটবে। এরপর কারা নিজের বাবার জমিতে ট্র্যাক্টর চালিয়ে কৃষিকাজ শুরু করে। কথায় আছে, চুরি করা মহাপাপ, আবার জান বাঁচানো ফরজ। যখন আপনি না খেয়ে মরতে বসবেন, তখন চুরি করাটাই ফরজ হয়ে দাঁড়ায়। কিন্তু চুরি করে ধরা পড়লে যে আবার জান দিতে হবে, তাহলে আপনি কি করবেন? এক জটিল সমীকরণ। আপনাদের যুক্তি কমেন্টে তুলে ধরবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।